হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে মডেল সেটটি বের হয়েছে তার লিকুইড স্টেটের প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ দ্রবণ চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। তো সবথেকে প্রথমেই যে প্রশ্নটা আমার রয়েছে যে হেনরির ধ্রুবক এর সাথে গ্যাসের দ্রাব্যতার সম্পর্ক কী। তো আমরা খুব ভালো করেই জানি যে হেনরির ধ্রুবকের সাথে গ্যাসের দ্রাব্যতার যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে সমস্ত গ্যাস অধিক দ্রাব্য তাদের ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান কম হবে, আর যাদের ক্ষেত্রে দ্রাব্যতা কম তাদের ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান বেশি হবে। তাহলে এখানে প্রথম অপশানটা দেওয়া রয়েছে যে অধিক দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান বেশি হয়, তাহলে এটা তো হবে না, এটা সমানুপাতিক সূত্র হয়ে যাচ্ছে। 2 নম্বর অপশানটাতে দেখো রয়েছে কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে হেনরির ধ্রুবকের মান বেশি হয়, কারণ আমাদের 2 নম্বর অপশানটা এখানে অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে দুটো বিশুদ্ধ তরল রয়েছে, এ যার স্ফুটনাঙ্ক হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বি যার স্ফুটনাঙ্ক হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে T2 এর মানটা বেশি বলেছে, অর্থাৎ বি এর স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট বেশি বলেছে। তো আমরা তো জানি যে যার ক্ষেত্রে বাষ্পচাপ বেশি হয় সেটাকে বাইরের বাষ্পচাপের সাথে সমান করার জন্য কম টেম্পারেচারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের স্ফুটনাঙ্কটা কম হয়। আর যার ক্ষেত্রে বাষ্পচাপটা কম হয় সেটাকে বাইরের চাপের সাথে সমান করতে গেলে বেশি টেম্পারেচারের প্রয়োজন হয়, ফলে বয়েলিং পয়েন্টটা বেশি লাগে। তাই যেহেতু বিয়ের এক্ষেত্রে বয়েলিং পয়েন্টটা বেশি, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিয়ের ক্ষেত্রে বাষ্পচাপটা আমাদের কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে এই কম বাষ্পচাপযুক্ত বিকে বাইরের বাষ্পচাপের সাথে সমান করার জন্য বেশি টেম্পারেচার লাগবে, ফলে আমাদের বয়েলিং পয়েন্ট বিয়ের ক্ষেত্রে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। নেক্সট হচ্ছে রাউল্টের সূত্রটা নিচের কোন সূত্রের বিশেষ রূপ। হেনরি সূত্রের বিশেষ রূপ, কারণ হেনরি সূত্র থেকে আমরা জেনেছি যে পি সমান হচ্ছে KH ইন্টু এক্স, অর্থাৎ কোনো গ্যাসের ক্ষেত্রে বাষ্পচাপের যে মান সেটা হচ্ছে গ্যাসের মোল ভগ্নাংশ বা দ্রাব্যতার সাথে সমানুপাতিক। রাউল্টের সূত্র থেকেও আমরা দেখেছি যে বা আমাদের যে সূত্র যেটা দেখেছি যে পি সমান P1 ইন্টু এক্স, অর্থাৎ সেখানেও আমরা দেখেছি কোনো গ্যাসের বাংশিক বাষ্পচাপের মান দ্রাব্যতার সাথে সমানুপাতিক। তাহলে আমাদের হেনরি সূত্রের বিশেষ রূপ হচ্ছে আমাদের রাউল্টের সূত্র। নেক্সট হচ্ছে একটি অ্যাজিওট্রপিক মিশ্রণে কোন সংযুতিটি এক হয়ে যায়, কোন কম্পোজিশনগুলো এক হয়ে যায়। তো আমরা খুব ভালো করেই জানি যে তরল বা লিকুইড, যে দ্রবণ এবং যে ভেপার, সেই বাষ্প সংযুতি আমাদের কি হয়ে যায়, কম্পোজিশন কি হয়ে যায়, সেম হয়ে যায়। ঠিক আছে, যে কারণে ওই দ্রবণের মধ্যে দ্রাব্য এবং দ্রাবকটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে আর পৃথক করা যায় না। আচ্ছা, পরের প্রশ্ন, দ্রবণের সংখ্যাগত ধর্মের সাহায্যে কোনো দ্রাবের সঠিক আণবিক ভর নির্ণয় করার জন্য কি কি বিশেষ শর্তের প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে দ্রাবটিকে অনুদ্বায়ী হতে হবে, অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে, অসংযোজিত হতে হবে, কঠিন হতে হবে এবং লঘু প্রকৃতির হতে হবে। অর্থাৎ রাউল্টের সূত্রের যে সমস্ত আমাদের কন্ডিশনগুলো রয়েছে সবগুলোই এখানে দেওয়া আছে, তাহলে লাস্টের অপশানটা অ্যান্সার হবে উল্লেখিত সবগুলি। KI এর জলীয় দ্রবণে HI2 যোগ করলে দ্রবণের বাষ্প চাপের কি পরিবর্তন হবে। তো এখানে আমাদের অপশানগুলো দেখো ভুল দেওয়া রয়েছে, অপশানগুলো আমাদের আগের অপশানগুলো এখানে সব দিয়ে দেওয়া আছে আর কি। তো এখানে কি হবে, বাষ্পচাপের পরিমাণটা প্রথমে কমবে, তারপরে আবার এটা যখন কোঅর্ডিনেট কমপ্লেক্স ফর্মেশন করে ফেলবে তখন আমাদের তার পরিমাণটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যান্সারটা হবে আমাদের প্রথমে কমবে তারপরে বাড়বে। বেশ, নেক্সট হচ্ছে 7-এর যে প্রশ্নটা দেওয়া রয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ দেওয়া রয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের দ্রবণের বাষ্পচাপ দেওয়া রয়েছে, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমরা সহজেই বের করতে পারবো। তো সেখান থেকে আমরা এখান থেকে আর কিছু এখানে ডেটা দেওয়া নেই, এখান থেকে আমাদের দ্রবণের মোলারিটি জানতে চেয়েছে। তো কোশ্চেনটা একটু জাস্ট বড় হবে, একটু ভালো করে দেখতে হবে। তো দেখো এটা কিভাবে করতে হবে। তো আমরা সব থেকে প্রথমেই যদি অ্যান্সারটাকে এইভাবে লেখার চেষ্টা করি, P0A মাইনাস PA বাই P0A সমান হচ্ছে XB। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তাহলে এখানে P0A এর মানটা আমি এখানে ওপরে যদি লিখি 639.7 মাইনাস 631.9 বাই 639.7 সমান আমি লিখতে পারি XB। XB মানে কি, দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাবক প্লাস দ্রাবের মূল সংখ্যা। তো এখানে ক্যালকুলেট করে আমরা বাঁ দিকে যে ভ্যালুটা পাবো 0.01219
সমান আমরা এখানে এন বি বাই এনে লিখতে পারি, কারণ এখানে আমরা এই নিচের এন বিটাকে নেগলেক্ট করতে পারি, যেহেতু ওর ভ্যালুটা এনের সাথে যখন যোগ হবে তখন তার ভ্যালুটা খুবই কম, তাই ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তো এখানে আমাদের এন বি যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের দ্রাবের মোল সংখ্যা, আর এনে যেটা বেরোলো সেটা হচ্ছে আমাদের দ্রাবকের মোল সংখ্যা। তো আমাদের এখান থেকে এন বি অর্থাৎ দ্রাবের যে মোল সংখ্যার পরিমাণ সেটা সমান আমরা পেতে পারি 0.01219 ইন্টু এনএ। এটাকে আমরা আলাদা করে বের করে রাখলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ, এবার আমরা কি করব, মলারিটির সূত্রতে যাব। তো মলারিটির সূত্র যখন আমরা লিখি তখন আমরা উপরের পোর্শনটাতে লিখি যে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্রাবের মূল সংখ্যা সেটা আমরা বের করে ফেলেছি কত, 0.01219 ইন্টু এনএ। এটা হচ্ছে আমাদের দ্রাবের মূল সংখ্যা বাই হচ্ছে দ্রবণের আয়তন। তো এখানে আমরা লিখতে পারি যে দ্রবণের আয়তন, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন। তো এখানে ব্যাপারটা যেটা দাঁড়াবে যে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যে ভ্যালুটা আমরা পাবো 0.01219 ইন্টু এনে বলা রয়েছে। এনে মানে হচ্ছে আমাদের যেটা আমাদের দ্রাবক, ঠিক আছে, সেটাকে যদি আমরা বের করার চেষ্টা করি তো এখানে দ্রাবকটার কথা বলেছে বেঞ্জিন। বেঞ্জিন মানে হচ্ছে C6H6, যার পর হচ্ছে কত 78। তাহলে আমরা এখানে প্রদত্ত ওজন আমরা জানি না কত নেওয়া আছে, প্রদত্ত ওজনটাকে আমরা এক্স ধরে নিতে পারি, বাই আমরা 78 এখানে লিখতে পারি আমরা। আচ্ছা, নিচে হচ্ছে দ্রবণের আয়তন। তো আমাদের এখানে বেঞ্জিনটা যেহেতু লিকুইড স্টেটে আছে আর দ্রাবটা যেহেতু কঠিন স্টেটে আছে, তাই আমাদের এক্ষেত্রে দ্রবণের আয়তন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের বেঞ্জিনের যে আয়তনটা, ঠিক আছে, বা ভলিউমটা, সেটাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ধরতে পারি যে আমাদের এখানে প্রদত্ত ওজন যেটা বেঞ্জিনের, যেটা প্রদত্ত ওজন বা যেটা আমরা এক্স হিসাবে নিচ্ছি, তাহলে সেটা বাই হচ্ছে 1000। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে ভ্যালুটা চলে আসবে সেটা দাঁড়াবে আমাদের 0.156। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে মলারিটির যে মানটা আমরা পেলাম সেই মলারিটির মানটা আমরা পেলাম 0.156। এখানে আরও বেশ কিছু ডেটা দেওয়ার দরকার ছিল, এখানে সব জিনিসটা আমাদের এখানে ক্লিয়ার করা নেই। তো বেঞ্জিনটা যেহেতু লিকুইড তাই এখানে আমরা তার যে ওজন অর্থাৎ যেটাকে আমরা মূল সংখ্যা বের করার সময় এক্স ধরলাম, প্রদত্ত ওজন বাই আণবিক ওজন করে যে এনের মানটা আমরা এখানে পুট করলাম, ঠিক আছে, এক্স বাই 78। তো দ্রবণের আয়তন যখন বের করলাম তখন আমরা মোটামুটি অ্যাপ্রক্স হিসাবে সেই বেঞ্জিন অর্থাৎ যে দ্রাবকটা আমার নেওয়া রয়েছে সেই দ্রাবকের ওই এক্স ওজনটাকে আমরা এখানে নিলাম, কারণ এখানে আর কোনো ডেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই যে কতটা পরিমাণ দ্রাবণ নেওয়া হয়েছে বা কী নেওয়া হয়েছে, কোনো কিছু এখানে দেওয়া নেই। তাই অ্যাপ্রক্সভাবে করতে গেলে আমাদের মোটামুটি অ্যান্সারটা আমাদের এটা দাঁড়ালো। ঠিক আছে, এখানে এক্সট্রা কেটে যাবে, তো এক্সট্রাকে আমরা বাদ দিয়ে বাকি ভ্যালুটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো, বাকি যেহেতু অন্য কিছু ডেটা আমার দেওয়া নেই। নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা যে এন মোল অনুদ্বায়ী তড়িৎ অবিশিষ্ট দ্রাব একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে যখন দ্রবণ তৈরি করে তার বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কত। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান হচ্ছে আমাদের x2 এর সাথে সমান। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা সূত্রটাকে একবার ভালো করে লেখার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম, P0A মাইনাস PA বাই P0A সমান XB লিখলাম। ঠিক আছে, মানে দ্রাবের মোল ভগ্নাংশ। আচ্ছা, তো XB যেটা লিখলাম দ্রাবের মোল ভগ্নাংশ, তো এটাই হচ্ছে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সাথে সমান। তো দ্রাবের মোল ভগ্নাংশ মানে কি, দ্রাবের মোল ভগ্নাংশ মানে হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই হচ্ছে দ্রাব প্লাস দ্রাবকের মূল সংখ্যা। তাহলে দ্রাবের মূল সংখ্যা আমরা কি করে পাবো, দ্রাবটাকে তো বলেই দিয়েছে এন মোল, তাহলে দ্রাবের মূল সংখ্যা হয়ে গেল এন। আচ্ছা, বাই হচ্ছে দ্রাবের মূল সংখ্যা প্লাস দ্রাবকের মূল সংখ্যা। তো আমরা নিচে তো আমরা দ্রাবের মূল সংখ্যাটাকে নেগলেক্ট করে দিই, তো দ্রাবকের মূল সংখ্যাটা লিখলেই আবার এখানে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমাদের দ্রাবকটা কত নেওয়া আছে 1000 গ্রাম,
তাহলে প্রদত্ত ওজন হচ্ছে 1000 আর আণবিক ওজন দেওয়া আছে কত ক্যাপিটাল এম। তাহলে আমাদের এটা যেটা অ্যান্সার চলে এলো NM/1000। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের NM/1000 মানে সি এর অপশান। তাহলে আমাদের এখানে দ্রাবের মূল ভগ্নাংশ যখন আমরা বের করলাম, তখন আমাদের দ্রাবের মূল ভগ্নাংশ বের করার সূত্র হচ্ছে দ্রাবের মূল সংখ্যা বাই দ্রাব প্লাস দ্রাবকের মূল সংখ্যা। তো নিচের যে দ্রাবের মূল সংখ্যাটা সেটাকে আমরা নেগলেক্ট করলাম, যেমন আমরা এই আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্ক তো তোমরা দেখো এখানে আমরা নেগলেক্ট করে দিয়েছি। কোনটাকে নেগলেক্ট করেছি? নিচের দ্রাবের মূল সংখ্যাটাকে নেগলেক্ট করে NB/NA করেছিলাম। তো এখানেও আমাদের ওই NB/NA করে আমার এই ফর্মুলা থেকে অঙ্কটা চলে এলো। আচ্ছা, 9 প্রশ্নতে চলে আসি। কি বলেছে? স্ফুটনাঙ্কের উন্নয়ন জানতে চেয়েছে, ডেল টিবি জানতে চেয়েছে। আচ্ছা, স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক কত? কেবি ইন্টু হচ্ছে মোলালিটি। হ্যাঁ, তাহলে কেবি। মোলালিটির সূত্র কি? মোলালিটির সূত্র হচ্ছে দ্রাবের মূল সংখ্যা। দ্রাবের মূল সংখ্যা, দ্রাবটাকে কত দেওয়া আছে? আচ্ছা, ওয়াই গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, প্রদত্ত ওজন, আণবিক ওজন কত দেওয়া আছে? এম। তাহলে এটা Y/M হলো। নিচে হচ্ছে দ্রাবক, হ্যাঁ, তার ওজন, দ্রাবকটা কত দেওয়া আছে? 250 গ্রাম দেওয়া আছে, বাই এটাকে 1000-এ কনভার্ট করলাম। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলাম, দিয়ে গ্রামে কনভার্ট করলাম, কেজিতে কনভার্ট করলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা চলে আসবে 4 কেবি, 4 কেবি Y/M। তার মানে আমার এখানে বি এর অপশানটা আমার এখানে অ্যান্সার হিসাবে আসবে। পরের প্রশ্নে চলে আসি। KCl আছে, গ্লুকোজ আছে, BaCl2 আছে। তো আমাদের এখানে আই ফ্যাক্টর দিয়ে কাজ করতে হবে। তো আই ফ্যাক্টর BaCl2-র ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 3, গ্লুকোজের ক্ষেত্রে 1 আর KCl-এর ক্ষেত্রে 2। তার মানে হিমাঙ্কের অবনমন সবচেয়ে বেশি হবে BaCl2-র ক্ষেত্রে, তারপরে KCl, তারপরে হচ্ছে গ্লুকোজ। তাহলে আমাদের হিমাঙ্কের অবনমন সবচেয়ে BaCl2-র বেশি, তার মানে হিমাঙ্ক সব থেকে কম হচ্ছে BaCl2-র ক্ষেত্রে হবে, সব থেকে কম হয়ে যাবে BaCl2-র ক্ষেত্রে, যেহেতু সব থেকে বেশি অবনমন হচ্ছে। আচ্ছা, তারপরে থাকবে KCl, আর গ্লুকোজের ক্ষেত্রে যেহেতু অবনমনটা সব থেকে কম, তাই হিমাঙ্ক সবচেয়ে বেশি হবে গ্লুকোজের ক্ষেত্রে। ঠিক আছে, খুব ভালো করে অ্যান্সারটা দেখে রাখবে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নটা, হিমাঙ্ক বলে দিয়েছে কত? -0.01 ডিগ্রি 16 ডিগ্রি সেন্টিগ্রেড। জেনারেলি জলের হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হিমাঙ্কের অবনমনটা কত ঘটেছে? যে 0 -0.186 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তার মানে আমরা পেয়ে গেলাম কত? 0.186 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হয়ে গেল আমার হিমাঙ্কের অবনমন। কেলভিন স্কেলে বের করলে এটাই আসবে, যে 0.186 কেলভিন, এটাই হচ্ছে আমার হিমাঙ্কের অবনমন। তাহলে সূত্রটা আমরা এখানে পুট করতে পারি। সূত্রটা কি হবে? যে ΔTF সমান KF ইন্টু এম। আচ্ছা, ΔTF এর জায়গাতে আমরা তো পেয়ে গেলাম কত? হিমাঙ্কের অবনমন 0.186 কেলভিন। আচ্ছা, এবার কি হচ্ছে? KF এর মানটা কত? 1.86। এমটা বের করতে হবে। এম মানে হচ্ছে আমাদের তাহলে 1/10। এম মানে বেরিয়ে গেল 1/10 বা 0.1। এবার মানটা পেয়ে গেলাম। এইটাকে কাজে লাগিয়ে, এই মোলালিটির মানটা কাজে লাগিয়ে আমরা এখান থেকে ΔTBর মানটা বের করে নেব। তাহলে ΔTB সমান কি? কেবি ইন্টু মোলালিটি। তাহলে কেবির মানটা কত? 0.512 ইন্টু মোলালিটি কত? 0.1। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে 0.0512 এত কেলভিন। 0.0512 কেলভিন, মানে বি এর অপশানটা আমার এখানে কারেক্ট হলো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, কোনো দ্রবণের প্রতি লিটারে 3.42 গ্রাম সুক্রোজ দ্রবীভূত আছে। 400 কেলভিন উষ্ণতায় দ্রবণটির অবিস্মরণ চাপ কত হবে? সহজ প্রশ্ন। পাই সমান MRT। এখানে আয় দেওয়ার দরকার নেই, কারণ সুক্রোজ আছে, সুক্রোজের ক্ষেত্রে তো কোনো ডিসোসিয়েশন হয় না, আয়ের মানটা 1। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোলারিটি বের করে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো আমার এখানে দেওয়া আছে কত? সুক্রোজটা দেওয়া আছে মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে আমরা সূত্র জানি যে দ্রাবের মূল সংখ্যা মানে প্রদত্ত ওজন বাই হচ্ছে আণবিক ওজন। আচ্ছা, নিচের পোর্শনটাতে আমরা কি লিখবো? প্রতি লিটারে বলেছে, তাহলে নিচটাতে 1 করে দিলাম, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, বেশ, তাহলে ওপরটা প্রদত্ত ওজন বা আণবিক ওজন তো দেওয়াই আছে, এটা লিখলাম। আচ্ছা, আর এর মানটা কত? 0.082। আর টি এর মানটা কত হবে? টি এর মানটা হচ্ছে আমাদের 400। বেশ, তাহলে আমাদের এবার অ্যান্সার চলে আসবে। এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে।
3.42 বাই 342 মানে হচ্ছে এটা কত, 1/100 গণিত 400 মানে হচ্ছে 0.082। এটাকে আমরা জাস্ট 4 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। 4 দুগুণে 8, 4 8 32, 2 হাতে রইল 3, 4 3। আচ্ছা, 0.328 অ্যাটমসফিয়ার, 0.328 অ্যাটমসফিয়ার, এটা আমার অ্যান্সার চলে এলো। আচ্ছা, নিচের কোন উক্তিটি ভুল এটা আমার জানতে চেয়েছে। অভিশ্রবণ হলো অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবের প্রবাহ, এটাই ভুল দিয়ে দিয়েছে, কারণ আমরা জানি এটা হচ্ছে দ্রাবকের প্রবাহ। দ্রাবের কণাগুলো তো অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে না, তাহলে প্রথম অপশানটাই ভুল। তারপরেরটা বলেছে অভিশ্রবণ চাপ পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, পাই প্রপোর্শনাল টি, ঠিকই বলছে। আচ্ছা, গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, পাই প্রপোর্শনাল এম, ঠিকই আছে, এটা একটা কলিগেটিভ প্রপার্টি, এটাও ঠিক আছে, তাহলে প্রথম অপশানটা ভুল। নিচের চিত্রে পি বিন্দুটা, এই বিন্দুটা কি ডিনোট করছে? পি বিন্দুটা ডিনোট করছে যে আমাদের এই যে দ্রবণ, সেই দ্রবণের বাষ্পচাপটা আমাদের এখানে কার সাথে সমান হচ্ছে, এই পয়েন্টের সাথে সমান হচ্ছে, বিশুদ্ধ তরল কঠিন দ্রাবকের সাথে সমান হচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয়ে থাকছে দ্রবণের হিমাঙ্ক। ঠিক আছে, এই লাইনটা প্রকাশ করছে দ্রবণের হিমাঙ্ক। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, তাহলে এখানে এ, বি এবং ডি সবগুলোতেই দ্রবণের হিমাঙ্ক দিয়েছে, তাহলে আমাদের এইগুলো সবগুলোই অ্যান্সার হবে। কোশ্চেনটা জাস্ট একটু ভুল আছে। রাজস্থানের কিছু জায়গা কয়েক বছর ধরে অনাবৃষ্টির কবলে আচ্ছাদিত, এর ফলে চাষবাসের সমস্যা হচ্ছে, সেই কারণে কৃত্রিম বৃষ্টিপাতের জন্য সিলভার আয়োডাইড স্প্রে করা হচ্ছে। ঠিক আছে, তো সিলভার আয়োডাইড এখানে কিসের কাজ করছে? উদ্দীপকের কাজ করছে, একটা অপশান বেরিয়ে গেল। তো সিলভার আয়োডাইড যখন উদ্দীপকের কাজ করছে, তো এর সাথে জলবিন্দুগুলো যখন যুক্ত হয়ে বৃহৎ জলকণা যখন সৃষ্টি হবে, তখন এর সাথে আর কি কি মেশাতে হবে, কি কি বায়ুযান আমাদের অনুমোদিত করা হয়েছে, এর সাথে ধূলিকণা, মৃত্তিকা এবং বালুকণা, এগুলোকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আর মেঘে উপস্থিত এই যে ধূলিকণাযুক্ত যে জলবিন্দু, সেটা হয়ে যাবে আমাদের এক ধরনের কলয়েড, আধানযুক্ত কলয়েড। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে বিবৃতিগুলো দিয়েছে। আকাশের রং নীল হয় আমরা জানি, কারণ বাতাসে প্রলম্বিত ধূলিকণা এবং জলবিন্দু কলয়েড অবস্থাতে থাকে, যা সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটাতে সাহায্য করে, স্ক্যাটারিং ঘটায়। তাহলে বিবৃতি এ এবং কারণ উভয়ই সত্য, এবং কারণটি হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। কোল্ড ক্রিম কি? কোল্ড ক্রিম বা মাখন আমরা জানি যে এক ধরনের ইমালশন। ঠিক আছে, এক ধরনের ইমালশন দু ধরনের হয়, তেলে জল আর জলে তেল। জলে তেল হলো আমরা জানি দুধ, হ্যাঁ, আর তেলে জল, এটা হচ্ছে আমাদের এই কোল্ড ক্রিম, মাখন, এগুলো সব উদাহরণ, তাহলে এটা তেলে জল হবে। নেক্সট হচ্ছে আমাদের স্বর্ণ সংখ্যার একটা গোল্ড নাম্বারের প্রশ্ন এসেছে। স্বর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে 10 ml গোল্ড সলে 1 ml প্রমাণ 10% NaCl দ্রবণ যোগ করলে ওই যে সলটা রয়েছে তার যে তঞ্চন, সেটাকে প্রতিহত করার জন্য যে পরিমাণ আমাদের সংরক্ষক কলয়েড প্রয়োজন হয়, দ্যাট ইজ কল্ড গোল্ড নাম্বার। যেহেতু পরিমাণটা কিসে প্রকাশ করতে হয়, মিলিগ্রামে দেখতে হয়। ঠিক আছে, তো আমার এখানে দেখো এটা গ্রামে দেওয়া রয়েছে, তাহলে এটাই আমার কোনো ব্যাপার কিছু নেই, শুধুমাত্র এই যে 0.0250 গ্রাম দেওয়া রয়েছে, এটাকে আমাদের মিলিগ্রামে কনভার্ট করে নিতে হবে, তাহলে যে পরিমাণটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার স্বর্ণ সংখ্যার পরিমাণ। তাহলে মিলিগ্রামে করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এটাকে আমরা কি করলাম, 1000 দিয়ে গুণ করলাম, তাহলে মিলিগ্রাম পেয়ে যাব, তাহলে 25 উত্তর হবে এটা। বেশ, তাহলে আমাদের এটা 25 যদি উত্তর হয়, তাহলে আমাদের বি এর অপশানটা হবে 25 মিলিগ্রাম। আমরা এটা পেলাম 0.0250 গ্রাম মানেই হচ্ছে আমাদের এটা 25 মিলিগ্রাম হবে, 3 ঘন্টা আগের দশমিকটা চলে যাবে, তো 25 মিলিগ্রাম মানে স্বর্ণ সংখ্যার মান হবে কত, 25। তো এই চ্যাপ্টারটা থেকে এই কটা কোশ্চেনই দেওয়া রয়েছে, তো আমরা পরের পার্ট থেকে আমরা আবার যখন প্রশ্নোত্তর আলোচনা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।